গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বুদ্ধদেব গুহের লেখে একটি উপন্যাস খেলা যখন। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। ছুটির দিন একদিন দুপুরবেলা মেঝের গালচেতে বসে সামনে ইজেল নিয়ে ছবি আঁকছিলাম। ভেবেছিলাম ওর এই গানের একটা বিফিটিং উত্তর দেওয়া উচিত, ওকে অভিনন্দন জানাবার জন্য। ঠিক করেছিলাম একটা ছবি এঁকে ফেলবো বুলবুলির অয়েল কালারে। ছবি আঁকতে আঁকতে অনবধানে গুনগুনিয়ে গাইছিলাম, একলা বসে হেরো তোমার ছবি এঁকেছি আজ বাসন্তী রং দিয়া, খোঁপার ফুলে একটি মধুলোভী মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া। ছবিতে নাক, মুখ, চোখ, চিবুক অবিকল হলো, কিন্তু ওর মুখের সেই ভাবনাটুকু আঁকতে পারলাম না। কবে যেন তা চুরি হয়ে গেছিল, কতদিন ওকে দেখিনি। বিকেল গড়িয়ে গেছিল, ছবি তখনও শেষ হলো না। হঠাৎ দরজার টোকা পড়ল। চমকে উঠে বললাম, কে? ওপাশ থেকে মার গলা শুনলাম, আসবো? আমি বললাম, এসো, খোলা আছে। মা ঘরে ঢুকতেই বললাম, কি মা, আমার ঘরে ঢুকতে কি তোমার পারমিশনের দরকার হয়? মার মুখ গম্ভীর দেখলাম। মা বললেন, আজ হয় না, একদিন হয়তো হবে। কি হয়েছে মা? বুলবুলির রেকর্ডটা পড়েছিল রেডিওগ্রামটার উপরে। মা সেদিকে অনেকক্ষণ একদৃষ্টে চেয়ে রইলেন। বললেন, ওটা কার রেকর্ড রে? আমি বুলবুলির নাম বললাম। আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। মা বললেন, মেয়েটি কে, তুই চিনিস? আমি বললাম, চিনি বলা যায় না, মানে আলাপ নেই, তবে চিনি না বললেও মিথ্যে কথা বলা হয়। ভারী ভালো গান গায় জানো মা? মা বললেন, হ্যাঁ, গান তো এ কদিন ধরে শুনছি, সারাক্ষণই শুনছি। তবে সবসময় গানই শুনবি তো পড়াশোনা করবি কখন? তোর কি পরীক্ষা পাশ করার ইচ্ছে নেই? আছে, তবে পরীক্ষার সঙ্গে আমার যোগাযোগটা ঠিক হচ্ছে না মা। মা বললেন, তা তো দেখতেই পাচ্ছি। তারপর একটু চুপ করে থেকে বললেন, তোর জন্য খারাপ লাগে। আমরা ক্লাবে যাই, পার্টিতে যাই, বেড়াতে যাই, আর তুই দিনরাত ঘরের মধ্যে বন্ধ হয়ে পড়াশোনা করিস। আমি বললাম, পড়াশোনার চেষ্টা করি বলো, তুমি তো জানো যে এ আমার ভালো লাগে না। মা বললেন, যাই হোক, আমার খুবই খারাপ লাগে। তারপর মা আমার পিঠে হাত দিয়ে বললেন, পাসটা কর, তারপর তুই গান গাস, ছবি আঁকিস, কিচ্ছু কেউ বলবে না, কিন্তু পরীক্ষাটা পাশ কর। বুঝতে পারি যে তোর খারাপ লাগে, কিন্তু দেখিস পাশ করলেই তোর খারাপ লাগা চলে যাবে। পরক্ষণে মা বললেন, এটা কার ছবি আঁকছিস রে? আমি একগাল হাসলাম, বললাম, বুলবুলির। মা বললেন, তোর লজ্জা করে না? মার সুন্দর মুখটা খুব কঠিন দেখালো। বললেন, যা শুনছি তাহলে সত্যি? এই মেয়েটাই তোর মাথা খাবে। এসব বন্ধ কর, বন্ধ কর রাজা, তোর ভালোর জন্য বলছি। তোর বাবা এখনও এসব জানেন না, জানলে হয়তো তার নির্ঘাত স্ট্রোক হবে। ছি ছি, তুই আমাদের এমন দুঃখ দিবি কখনো ভাবিনি। আমি মেঝে থেকে উঠে ডিভানে বসে বললাম, আমি তো কোনো অন্যায় করিনি মা। তুমি কি শুনেছ জানি না, তবে তুমি যখন একথা তুললে তখন বলি যে ওকে আমার খুব ভালো লাগে। ওকে মানে? ওর গান? মা বললেন, হ্যাঁ গান, গানও ভালো লাগে, ওকেও ভালো লাগে। গান ভালো লাগে তো রেকর্ড শুনলেই হয়, রেডিও শুনলেই হয়। গান ভালো লাগে বলে গায়িকা শুদ্ধ বাড়ি এনে তুলতে হবে এমন কথা তো শুনিনি কখনো। তার উপর গাইয়ে বাজিয়ে বিয়ে করে কি কেউ সুখী হয়? তুই যখন সারাদিন পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরবি, দেখবি সে হয়তো গান গাইতে গেছে, কি রিহার্সালে গেছে। সংসারে সুখী হতে হলে সাধারণ সংসারে মেয়ে বিয়ে করতে হয়। এমন মেয়ে বিয়ে করে কেউ সুখী হয় না কখনো। আমি উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম, বললাম, মা,
আমি কখনো এমন কিছু করতে পারি না যাতে তুমি বা বাবা দুঃখ পাও। তবে তোমরাও তো আমাকে দুঃখ দিতে চাও না। তাই আমার একমাত্র অনুরোধ যে আমার স্ত্রী কে হবে সে সম্বন্ধে মন স্থির করার আগে আমাকে কথা দিতে হবে যে ওকে তোমরা দেখবে, ওকে বিচার করবে। যাচাই না করেই বাতিল করা কি ঠিক মা? মার মুখটা সৌন্দর্যরহিত হয়ে উঠল। মা বললেন, খুব বড় বড় কথা শিখেছিস তো, এত সাহস তোর হলো কি করে? আমি চুপ করে রইলাম, কি বলবো ভেবে পেলাম না। মা বললেন, তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না, তবে এটুকু তোমাকে বলে গেলাম যে তুমি যা ভাবছো তা হবে না, কখনো হবে না। তুমি যে এমন খারাপ হয়ে গেছো, খারাপ হয়ে যাবে, এমন বকে যাবে, তা কখনো ভাবিনি। তোমার বাবার মুখের দিকে চাইলে আমার কষ্ট হয়। এর জন্য কি তোমাদের বড় করা, মানুষ করা? এই কথাগুটি বলেই মা দুম করে দরজা বন্ধ করে চলে গেলেন। আমি অনেকক্ষণ একা ঘরে বসে থাকলাম চুপ করে। বাবার জন্য, মার জন্য আমার মনটা ভারী খারাপ লাগতে লাগলো। অথচ কি আমি করব, কি আমার করা উচিত আমি বুঝতে পারলাম না। যার জন্য আমার এত কষ্ট, সে তো কখনো জানলো না যে তাকে ভালোবেসে আমার সব কিছু নষ্ট হতে বসেছে। তাকে যদি কখনো জীবনে পাইও, আমি জানি না সে আমার সঙ্গে কি ব্যবহার করবে। সে আমার এই ভালোবাসার, এই যন্ত্রণার মূল্য দেবে কি না, আমি কিছুই জানি না। বুলবুলির রেকর্ডটা তুলে রাখতে রাখতে বললাম, বুলবুলি, তুমি ভীষণ খারাপ। তোমার জন্য আমার কত যে কষ্ট তা তুমি কখনো কি জানবে, কোনো দিনও কি জানতে পারবে? ভোরবেলা উঠে চান টান করে গায়ে হলুদ খদ্দরের পাঞ্জাবি চাপিয়ে ধাক্কা পাড়ের ধুতি পরে গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছলাম। আজ আমাদের স্কুলের স্টিমার পার্টি, অনেকেই এসে গেছিল। কিন্তু এসে পর্যন্ত আমার চোখ যাকে খুঁজে বেড়াচ্ছিল তাকে দেখা গেল না। আমি ভাবছিলাম, তাহলে এসে কি লাভ হলো? এত বন্ধু বান্ধবী, এত গান, এত হাসি, এত হুল্লোড়, এত খাওয়া দাওয়া, সবই আমার কাছে আনন্দহীন বলে মনে হতে লাগলো। সে যদি নাই আসে তাহলে আমি এলাম কেন? তার চেয়ে বাড়ি বসে অ্যাকাউন্টেন্সির সঙ্গে ধস্তাধস্তি করা ভালো ছিল। শ্যামলদা এসেছিলেন। খুব ভালো ভূষণ্ডির মাঠের গান গাইতেন শ্যামলদা। শ্যামলদার ডেকের উপর শতরঞ্চি বিছিয়ে হারমোনিয়াম সামনে নিয়ে বসেছিলেন। ছেলেমেয়েরা চারিদিকে ছড়িয়েছিল। বরদা মানে বিজুদা, সুনীলদা, সুবিনয়দা, এরা সকলে একটু আলাদা বসে সিগারেট খাচ্ছিলেন, গল্প করছিলেন। বৌদি বড়দের এবং ছোটদের সঙ্গে সমানে আড্ডা মারছিলেন। মেয়েদের মধ্যে কি কি গুণ পুরুষরা আশা করে তা ব্যাখ্যা করে বলতে পারবো না, কিন্তু বৌদির মতো সম্পূর্ণ নারী আমি বেশি দেখিনি। মুহুর্তে খুব সেজে এসেছিলেন। সাজলে মুহুর্দিকে দারুণ লাগে, না সাজলেও লাগে। শান্তিনিকেতন বন্ধ, বীরেন্দাও এসেছিলেন সেবারে। আমি চিরদিন মুহুর্দির গানের এবং খেয়ালি অন্তরের অন্ধভক্ত। মুহুর্দিকে যখন চিঠি লিখতাম তখনই মুহুর্দি সেই চিঠির প্রশংসা করে আমাকে রীতিমতো ফুলিয়ে দিতেন। জানি না সেটা ঠাট্টা ছিল কি না। আমি বললাম, আজ অনেক গান শোনাতে হবে কিন্তু। মুহুর্দি পান খাচ্ছিলেন। ঢোক গিলে বললেন, শোনাবো। ঢোক গেলার সময় ওর ফর্সা গলার নীল শিরা বেয়ে লাল পানের পিক নামতে দেখলাম। আমার কেবলই মনে হতো যে মেয়েরা সুন্দরী অথবা অসুন্দরী যেমনই হোক না কেন, যেমন সাজতে ভালোবাসেন তেমন তাদের সাজের অ্যাপ্রিসিয়েশন পেতেও খুব ভালোবাসেন। যদি অ্যাপ্রিসিয়েটই না করতে পারলাম তবে ওরা কষ্ট করে সাজবেই বা কেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখবার জন্য তো কেউ আর সাজেন না। অন্য লোকের চোখের আয়নায় তাদের প্রতিফলিত করবার জন্যই সাজেন। তাই সেই আয়নাগুলি যদি ফাটা হয়, তাতে যদি পাড়া খসে গিয়ে থাকে, তাহলে মেয়েদের সুন্দর সাজের মতো ব্যর্থতা আর কিছুই নেই। সেই ব্যর্থতার জন্য দায়ী আমরাই, আমাদের অপরাগ আয়নাগুলো। মঞ্জুরিদি, সুশীলদা, অমলদা, বাণী, সুরিতা সকলে এসেছিলেন। আরও কতজন এসেছিলেন। সুরিতা সেদিন অনেকগুলো
অতুল প্রসাদের গান শুনিয়েছিলেন আমাদের। অমলদা শুনিয়েছিলেন শচীন কর্তার নতুন বেরোনো রেকর্ডের আড়ে আড়ে গাওয়া গান। স্টিমার ছেড়ে দিয়েছিল অনেকক্ষণ। সকালের চা ও জলখাবার খাওয়া হয়ে গেল, অথচ এ পর্যন্ত তাকে একবারও দেখা গেল না। আমার চোখ সর্বক্ষণ চাতক পাখির মতো চমকে বেড়াচ্ছিল, কিন্তু তৃষ্ণার জলের দেখা ছিল না। নরিদা আমার উপর খুব চটেছিল। ভয়েস ট্রেনিং ক্লাসের মাস্টারমশাই আমাকে জিজ্ঞেস করেছিলেন কারফা, ঝম্পক, রূপ করা এবং আরও অনেক কঠিন কঠিন তালের মাত্রা কত কত। আমি যথারীতি ভুলভাল বলেছিলাম। মাস্টারমশাই শুধিয়েছিলেন, কে শিখিয়েছে? আমি অম্লান বদনে বলেছিলাম, নরিদা। নরিদার দোষের মধ্যে নরিদা নিজের সময় নষ্ট করে আমারই অনুরোধে বাড়িতে আমাকে তাল সম্পদে তালেবর করতে এসেছিলেন। তার কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত ছিল, কিন্তু আমি অকৃতজ্ঞতার পরাকাষ্ঠা দেখিয়ে বলেছিলাম নরিদা শিখিয়েছে। নরিদা কেবলই বলছিল যে আমি সব ঠিক জেনেও নাকি ইচ্ছে করে ভুলভাল বলেছিলাম, নেহাত নরিদাকে অপদস্থ করার জন্যই। কিন্তু আমি সত্যি সত্যি ভুলভাল বলেছিলাম। নরিদা এত রেগেছিল যে মোটে কথা বলছিল না আমার সঙ্গে। এক ঝাঁক সিগাল উঠছিল গঙ্গার উপরে। স্টিমারের প্রোপেলারের ঢেউ দূরে দূরে নদীর পাড়ে পাড়ে আঁচড়ে পড়ছিল। জলের ওপর দোল খাচ্ছিল ছোট ছোট মেছো নৌকোগুলো। ছোঁয়ের নিচে হুকো হাতে বসে থাকা মাছের মহাজন স্থির চোখে জলের দিকে তাকিয়েছিল। বোধহয় ঢেউ গুনতে গুনতে ভাবছিল কি করে আরও টাকার মালিক হওয়া যায়। হালে বসা পেট পিঠ এক হওয়া মাঝি দূরের দিগন্তে চেয়েছিল। মাঝির সাদা দাড়ি হাওয়ায় উঠছিল। সেই মাঝিকে ঠিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির হোসেন মিয়ার মতো দেখতে। সিগালগুলো তাদের নরম সাদা শরীর আর কমলা রঙা ঠোঁটে ঘুরে ঘুরে স্টিমারটার সঙ্গে সঙ্গে উঠছিল। ওদের ওড়ার ছন্দ আমার চোখে লেগেছিল। রেলিংয়ে ভর দিয়ে বসে আমি ভাবছিলাম যে সব তালকে যদি মাত্রার বাঁধনে বেঁধে লিপিবদ্ধ করা যেত, তাহলে সিগালের ওড়াতে কোন তালের তালি বাজত। অথচ যদি কেউ বলে যে যেহেতু এ তাল স্বীকৃত নয় সঙ্গীতশাস্ত্রে, সুতরাং ওদের ওই ওড়ার মধ্যে, হাওয়ার গালচেই নাচের মধ্যে, রূপোর জলে ছো মারার মধ্যে কোনো ছন্দ নেই, তাল নেই, ওদের বিরোহী নগ্ন নির্জন স্বরের মধ্যে সুর নেই, তাহলে আমি মানতে রাজি নই। সিগালদের ওড়ার ও ওদের স্বরের উত্থান পতনের স্বরলিপি বানাতে বললে কি ওদের ডানা কেটে, মাংস ছাড়িয়ে, ঠোঁট চিরে ওদের মধ্যে তাল ও সুরের সব ব্যবচ্ছেদ করতে হবে? ওদের এই জীবন্ত নরম ডাকের কোনো স্বরলিপি হয় না কেন? আর নাইবা যদি হয়, তাহলে স্বরলিপির প্রয়োজন কি? যা লিপিবদ্ধ করা যায় তা কি স্বর নয়, সুর নয়? কেন জানি না, এসব কথা ভাবলেই আমার কেবলই মনে হতো যে গানের গোড়ার কথা হচ্ছে শ্রুতি এবং গায়কী। যাদের ভগবান এ দুটি আশীর্বাদ থেকে বঞ্চিত করেছেন, তারা লখনৌর গরমে ভাতখণ্ডে স্কুলে গিয়ে দিনের পর দিন ভাত খেলেও কখনো গান শিখতে পারবেন না। যার নিজের মধ্যে গান নেই, তাকে স্কুল কি করে গান গিলিয়ে দেবে, সে যত বড় স্কুলই হোক না কেন? গান শিখতে হলে গানের বিজ্ঞান অবশ্যই আয়ত্ত করতে হবে, যা পারবো না বলে আমার কোনো দিনও গান হবে না। তবুও আমার কেবলই মনে হতো যে গান কখনো শুধু বিজ্ঞান নির্ভর নয়। ব্যাকরণ হচ্ছে সিগালদের রক্ত, মাংস, হাড়, আর গান হচ্ছে ওদের উড়ে চলা, ওদের হাওয়ায় হাওয়ায় নাচ, জলের মধ্যে হিরে ছিটিয়ে ওদের ছো মারা। যেটুকু ব্যাকরণ পড়ে শেখা যায় না, সেটুকু নিজের মধ্যে জেনারেটরে উৎপাদিত করে নিতে হয়। নিজের ভাবনায় নিজে বুঁদ হয়ে বসেছিলাম। এমন সময় হঠাৎ দেখি নিচের সিঁড়ি বেয়ে উপরে ডেকে সে উঠে আসছে। হলুদ আর লাল ডুরে একটা ধনেখালি শাড়ি, একটা লাল ব্লাউজ, দুদিকে দুটি লম্বা বেনুনি। ওইটুকু মেয়ে, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে সত্যিই যেন কত বড় হয়ে গেছে, কিংবা কি জানি, আমার চোখে হয়তো ওকে বড় করে দেখে আনন্দ পাচ্ছে। হু হু হাওয়ায় তার শাড়ির আঁচল উঠছিল, বেনি দুলছিল, আর আমার মনের মধ্যে সুশীলদার গলায় শোনা সুরে ভরপুর সেই গানটি
গুঞ্জরণ করে ফিরছিল। কি সুর বাজে আমার প্রাণে, আমিই জানি, আমার মনই জানে। স্টিমারের ডেকময় হাওয়াটা আমার বুকের মধ্যে ভাবনার মতো দাপাদাপি করে বেড়াচ্ছিল। ওদিকে ততক্ষণে শ্যামলদার ভূষণ্ডির মাঠে রীতিমতো জমে উঠেছে। ও গিয়ে ওখানে বসল। আমি একা গেলে দেখতে খারাপ লাগতো, অন্য কারো কাছে নয়, হয়তো আমার নিজের কাছেই। তাই আমি নরিদাদের সাধাসাধি করে নিয়ে গেলাম। বললাম, চলো না, গান শুনি গিয়ে। কি এক কোণে বসে আছো? নরিদা বিড়বিড় করে বলল, তোমাকে বোঝা ভার। তুমি তো এতক্ষণ বললে যে ভিড় ভালো লাগে না, এসো নিরিবিলিতে বসি। নরিদাকে কি করে বলবো যে এই মুহূর্তে আমার ভিড়ই খুব ভালো লাগছে। বাণী গাইল, মঞ্জুরিদি ও সুশীলদা গাইলেন। তারপর আমরা বসন্তের গান গাইলাম দল বেঁধে। দেখতে দেখতে বেলা হলো। সময় যেন সিগালদের মতো উঠছিল। এত গান, এত ভালো লাগা, বুলবুলিকে চোখের সামনে এতক্ষণ দেখতে পাওয়ার সুখ, সব মিলিয়ে সময় যে কী করে কেটে গেল টেরও পেলাম না। দুপুরের খাওয়া দাওয়ার পর আনন্দ উচ্ছল বৌদিদের কাছ থেকে পান চেয়ে নিয়ে খেলাম। একসময় স্টিমারটা কলকাতার দিকে মুখ ফেরালো। বেলা পড়ে এসেছিল। শেষ বিকেলের ম্লান বিষণ্ণ আলো ডেকময় লুটিয়ে পড়েছিল। তাকে দেখতে পাচ্ছিলাম। সে অনেক দূরে রেলিংয়ের ধারে চুপ করে বসেছিল। ওর দিকে তাকিয়ে 4 অধ্যায়ের লাইন দুটি হঠাৎ করে মনে পড়ল আমার। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ওপাশের চটকলের উঁচু উঁচু চোঙায় শেষ বিকেলের রোদ ঠিকরোতে লাগল। ইটের ভাঁটার লালচে রং আরও লাল হয়ে এলো। বিকেলের চায়ের পর্বও শেষ হলো। আমার ভীষণ মন খারাপ লাগতে লাগলো। আবার কতদিন বুলবুলিকে দেখতে পাবো না। এই ভালো লাগা, এই উষ্ণতা একটু পরেই মরে যাবে। বাড়ি ফিরে দরজা বন্ধ করে অ্যাকাউন্টেন্সির দমবন্ধ আবহাওয়ায় ভিড়মি খাবো আমি। সমস্ত সুখস্মৃতি, আবেশ এই আশ্চর্য দিনটির মতো নিভে যাবে। দেখতে দেখতে স্টিমার এসে ঘাটে লাগলো। আমি আগে নামলাম না। যতক্ষণ বুলবুলি না নামে আমি নানা ওছিলায় উপরের ডেকেই থাকলাম। তারপর একসময় ওরা সিঁড়ি বেয়ে নামতে লাগলো। এ পাশে শামুক খোল, ও পাশে হুতুম প্যাঁচা, মধ্যেখানে বুলবুলি। একটু যে ভালো করে শেষবারের মতো তাকাবো তারও উপায় ছিল না। ধারে পাখিগুলো বুলবুলিকে আড়াল করেছিল। ও যেন কি, ওকে বুঝতে পারে না আমার ওকে কতখানি ভালো লাগে, আমি ওকে একটু দেখতে পেলে কতখানি খুশি হই। তা নয়, আমাকে দেখলেই ওর চোখে বিরক্তি, মুখে নিম পাতা। একদিনও ও আমার দিকে ভালো করে চোখ মেলে তাকালো না পর্যন্ত। কিন্তু আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। শ্যামলদার পাশে বসে গান শুনতে শুনতে আমি বাইরে জলের দিকে চেয়েছিলাম। হঠাৎ চোখ ফিরিয়ে সামনে তাকাতেই দেখি ও পূর্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি চোখ ফেরাতেই ও আবার বিরক্ত চোখে অন্য দিকে মুখ ফিরিয়ে নিল। ও কি তাহলে আমার অজানিতে আমার চোখে চেয়েছিল? ওরও কি আমার দিকে চেয়ে থাকতে ভালো লাগে? ও যখন স্টিমার থেকে জেটিতে নামলো তখন আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম। উঁচু থেকে নামতে গিয়ে ওর শাড়ি একটু উঠে গেল। পেছন থেকে ওর সুগৌর পায়ের আভাস পেলাম, হলুদ আর লাল ধনেখালি শাড়ি ও সাদা পেটিকোটের নিচে। হঠাৎ স্টিমারের বন্ধ হওয়া ইঞ্জিনটা স্টিমার ছেড়ে এসে আমার বুকের মধ্যে চলতে শুরু করলো। এমন প্রচণ্ড ধকধক করতে লাগলো বুকটা যে মনে হলো আমি হার্ট ফেল করব। সুন্দরী রুমা তো কতদিন শর্টস পরে আমার সঙ্গে ওদের বাড়ির লনে টেনিস খেলেছে, কতদিন। কই তার অনাবৃত উরু, ফ্রেড পেরি গেঞ্জির নিচে সুবদ্ধ তার সুডৌল বুকের স্পষ্ট আভাস হতো আমার বুকের মধ্যে কাউকে এমন করে কথা বলায়নি। তবে তবে বুলবুলির গোড়ালি আর গোড়ালির উপরের একটু অংশ দেখে আমার বুকের মধ্যের সমস্ত হলুদ বসন্ত পাখিগুলো এমন করে ডানা আঁচড়ালো কেন? অভিজিৎ ফোন করেছিল, বলল কাল ওদের বাড়িতে বরে গোলাম আলী খাঁ সাহেব গাইবেন, যেন অবশ্য অবশ্য যাই।
রুমা বারবার যেতে বলেছে। অভিজিৎ কলেজে সায়েন্সের ছাত্র ছিল, কিন্তু বলতে গেলে আর্টসের ও সায়েন্সের ছেলেদের মধ্যেই আমার বেশিরভাগ ঘনিষ্ঠ বন্ধুরা ছিল। অভিজিৎ মেটালার্জি নিয়ে পরীক্ষা পাশ করে কানাডে যাবার তোড়জোড় করছিল। ও উজ্জ্বল চোখে বলতো, জাস্ট ইমাজিন কর, একটা অত বড় সম্ভাবনাময় দেশ পড়ে আছে, জাস্ট ফর ইয়োর টেকিং। যে জীবনে চ্যালেঞ্জকে দাম দেয়, যে নিশ্চিত সুখের জীবনের চেয়ে অনিশ্চিত সংগ্রামের জীবন বেশি পছন্দ করে, তার পক্ষে কানাডা একটা আশ্চর্য জায়গা। অভিজিতের বাবা কলকাতার নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। ইঞ্জিনিয়ারিংয়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট করার পর হাওড়ায় ছোট্ট একটি কারখানা দিয়ে জীবন শুরু করে। জীবনের 2/3 এসে একজন মানুষ টাকা পয়সা ও যশের ক্ষেত্রে জীবনে যা যা চাইতে পারেন তার সব কিছু উনি পেয়েছিলেন। অভিজিৎ ওর বাবার একমাত্র ছেলে, অথচ ও ওর বাবার পদাঙ্ক অনুসরণ করতে কখনো রাজি ছিল না। এ নিয়ে ওর সঙ্গে ওর বাবার প্রায় আলোচনা এবং মতদ্বৈধতা ছিল। অভিজিৎ খুব একরোখা ছিল। ও বলতো, তোমার কোম্পানিগুলোর আমি এমনিতেই ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাব, জাস্ট বিকজ আমি তোমার ছেলে। যদি আমি তোমার চেয়ে অনেক ভালো করি, তবে তুমি, মা, কোম্পানির কর্মচারীরা এবং পৃথিবী শুদ্ধ লোক বলবে, আরে বাবার তৈরি কারখানা ছিল, সবই তো বাবার করা, ও আর কি করেছে। বাবার গতিতে সকলে বসতে পারে। আর যদি খারাপ করি তো বলবে, বাবার হাতে গড়া এমন জিনিসটা বাদরটা তছনছ করে দিল। আমি যদি কৃপণ হই তো বলবে, বাবার টাকা হাতে পেয়েছে, নিজের তো রোজগার করতে হয়নি। ওয়ান পাইস ফাদার মাদার। যদি খরচা করি খুব, তাহলেও বলবে, ওর আর কি, নিজের পরিশ্রমে তো রোজগার করতে হয়নি, বাবা রেখে গেছিলেন, এখন 2 হাতে ওড়াচ্ছে বকাটা। অভিজিৎ বলতো, দেখ, আমাদের একটাই জীবন, জীবনটা নিজের মতো, নিজের খুশি মতো, নিজের তৈরি করা সুখ, নিজের তৈরি করা দুঃখ নিয়ে কাটানো উচিত। নিজের জীবনে নিজস্ব অভিজ্ঞতা, সে সুখেরই হোক কি দুঃখেরই হোক, নইলে জীবনের কোনো মানে নেই। বাবার পরিচয় আমাকে সমস্ত জীবন আমার নিজের যা কিছু নিজস্ব সব কিছুকে আড়াল করে রাখবে, এ আমি ভাবতে পারি না। যদি জীবনে সাকসেসফুল হই তো বলবো যে আমি নিজে করেছি, যদি না হই তো স্বীকার করব নিজের দোষে হেরেছি। অভিজিতের পরের বোন রুমা আমার কাছে এক দারুণ নরম বিস্ময় ছিল। গভর্নেন্সের হাতে মানুষ, ইংরেজি ও ফ্রেঞ্চ অনর্গল বলতে পারত, সংস্কৃতে মূল মেঘদূত পড়ে শোনাতো আমাদের। রুমা দেখতে এমন মোম মোম পবিত্র পবিত্র ছিল যে ওকে দেখলেই মনে হতো আমিও পবিত্র হয়ে গেলাম। ওর ধবধবে ফর্সা রঙে কোনো উগ্রতা ছিল না, একটা শান্ত স্নিগ্ধতা ছিল। এক মাথা কালো কুচকুচে চুল, সুন্দর পরিচ্ছন্ন দাঁত, কথাবার্তা, হাঁটা চলা, হাসি, সব কিছুর মধ্যে এক দারুণ আভিজাত্য ছিল, যা নকল করে পাওয়া যায় না। ওর মধ্যে কোনো চালিয়াতেও ছিল না, যা রুমার দিদির মধ্যে ছিল। বেশিরভাগ সময়েই ও সাদা শাড়ি পরত, প্রসাধন করত না, চোখের মনির দিকে সোজা তাকিয়ে কথা বলতো সরলভাবে। মেয়েদের সহজাত কোনো রকম ন্যাকামির নও ছিল না ওর মধ্যে, কোনো রকম জড়তার জও ছিল না। রুমাকে আমার যে শুধু ভালো লাগতো তাই নয়, কেন জানি না ও এত বেশি ভালো ছিল যে ওকে আমার কেমন ভয় ভয় করত। মার সঙ্গে বুলবুলি সম্বন্ধে সেদিন দুপুরে ওরকম কথাবার্তার পর আমি নিজেকে খুব শাসন করেছিলাম। নিজেকে বলেছিলাম, তুমি বুলবুলিকে মন থেকে দাঁড়াও, এমনি না গেলে বন্দুকের ফাঁকা আওয়াজ করো, আর কাঠির ভয় দেখাও, তাকে বলো যে সে যেন অমন করে গান না গায়, অমন করে না তাকিয়ে যেন একেবারেই না তাকায় তোমার দিকে। মা যাই বলুক না কেন, নিজের যাকে পছন্দ নয়, যাকে দেখিনি শুনিনি, যাকে জানি না, এমন কাউকে নেহাত মা বাবাকে খুশি করার জন্যই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া যে ছেলে ফেলুরে, যে একটা সামান্য পরীক্ষায় পাশ করতে পারছে না, যে নিজের পায়ে এখনও দাঁড়ায়নি, নিজের অধিকারে প্রতিষ্ঠিত করেনি নিজেকে নিজের কাছে, বাইরের কাছে, তার আবার বিয়ের ভাবনা কিসের? তবে এও সত্যি যে মা বাবাকে দুঃখ দেবার ইচ্ছে আমার কখনো ছিল না। তাই সেদিন অভিজিৎদের বাড়ি যাবার সময় বারবার রুমার কথা মনে হচ্ছিল। রুমাকে আমার মা ও বাবা দুজনেই দেখেছেন।
ওরা রুমার পরিবারের কথাও জানেন। তাই ভাবছিলাম মনে মনে বুলবুলিকে উড়িয়ে দিয়ে যদি রুমাকে মনের আরও কাছে আনি তাহলে হয়তো বাবা মা খুশি হবেন। কিন্তু তাও কি হবেন? রুমাকে দেখার আগে আগে মা রুমার কথা শুনেছিলেন আমার কাছে। মাকে নিয়ে একদিন নিউ মার্কেটে গেছিলাম। সেদিন সেখানে রুমা ও রুমার মার সঙ্গে দেখা হয়ে গেছিল। আলাপ করে দিয়েছিলাম মার সঙ্গে। ওরা চলে যেতে মা বলেছিলেন, মেয়েটা ভারী সুন্দর তো, ওর বাবার নাম কী রে? বাবার নাম বলতে মা বলেছিলেন, ও মা, ভদ্রলোক তো প্রচণ্ড হুইস্কি খান। ক্যালকাটা ক্লাবে ওকে সকলে চেনেন, তোর বাবাও চেনেন। তারপরে মা বলেছিলেন, তুমি যা ক্যাবলা, দেখো বেশি মাখামাখি করো না। মায়ে মাখামাখি বলতে কি বোঝাতেন জানি না, কিন্তু মার বোধ হয় ধারণা ছিল পৃথিবীর তাবৎ সুন্দরী গুণবতী মেয়েই তার অপগণ্ড ছেলের সঙ্গে মাখামাখি করবার জন্য মুখিয়ে আছে। জানি না, হয়তো তাদের ছেলেদের সম্বন্ধে, ছেলেদের একটা বিশেষ বয়সে সব মায়েদেরই এরকম ধারণা থাকে। নিউ মার্কেটের দোকানের সামনে দাঁড়িয়ে সেদিনই বুঝেছিলাম যে মার গুডবুকে বেচারি রুমার নামটা উঠতে না উঠতেই কাটা গেল। তবে এখন ব্যাপারটা সম্পূর্ণ অন্য। এখন রুমার নামটা বুলবুলির নামটার বদলে প্রার্থী তালিকায় বসালে শুধু অন্য পক্ষকে হারাবার আনন্দেই মা রুমাকে হয়তো জিতেই দিতে পারেন, বলা যায় না। অভিজিতের বাড়ি গিয়ে যখন পৌঁছলাম তখন দেখি অনেক লোক এসে গেছেন। ফুটপাথের দুপাশে ৮ মাইল লম্বা গাড়ির লাইন। অভিজিতের বাবা বললেন, এসো এসো, এত দেরি করলে কেন? মস্ত বড় হলঘর, কার্পেট পাতা, মেয়ে পুরুষ সকলে বসে আছেন। ধূপ জ্বলছে ঘরে। একটি ডিভানের উপর গায়ক বসবেন। দুদিকে দুটি জোড়া তানপোড়া নিয়ে দুজনে বসে আছেন। তবলচি ওস্তাদ শান্তাপ্রসাদ যথেষ্ট পরিমাণে মঘাই পান ও বেনারসি জর্দা মুখে পুড়ে প্রথম সারিতে যেসব চেনা পরিচিত লোক বসে আছেন তাদের সঙ্গে চপচপে গলায় কথা বলছেন পান মুখে। আসরের পরিবেশ জমজমাট, কিন্তু খাঁ সাহেব আসেননি। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখনও ঘরে ঢুকিনি। পেছন থেকে কে যেন এসে আমার হাত ধরল, বলল, তোমার ব্যাপারটা কি? রুমাকে বললাম, ভীষণ ব্যস্ত, পরীক্ষা। ভাবলাম জানলে রুমা কি মনে করবে যে আমি ফেল করেছি, কি খারাপই ভাববে আমাকে। পরক্ষণে মনে হলো ওর সঙ্গে আমি মিথ্যাচার করছি। তাই সঙ্গে সঙ্গে হেসে বললাম, তুমি জানো না আমি ফেল করেছি? রুমা আমার চোখের দিকে তাকালো, বলল, দাদার কাছে শুনেছি, কিন্তু এ নিয়ে তুমি এত বিচলিত কেন? বললাম, বাহ, ফেল করলাম, বিচলিত হব না? রুমা আবারও হাসল। হাসলে রুমার মুখে কেমন একটা স্বর্গীয় ভাব ফুটে ওঠে। বলল, আমার বুদ্ধি আছে বলে আমি মনে করি। আমার কিন্তু মনে হয় ফেল করার জন্য তুমি একটু বিচলিত নও। তুমি বিচলিত ফেল করার কারণটা নিয়ে, নইলে ফেল করার ছেলে তো তুমি নাও। আমি হাসলাম। কেন হাসলাম জানি না। বললাম, আমি যে কি তা তোমার জানার কথা নয়। তোমার দাদা যদি আমার সম্বন্ধে মিথ্যা কোনো ভালো ধারণা তোমার মনে জন্মিয়ে দিয়ে থাকে তাহলে সে অপরাধ আমার নয়। রুমা আমার চোখের দিকে তাকিয়েছিল। ওর ঠোঁটের কোণে এক দুর্গেয় হাসি ফুটে উঠেছিল। ও বলল, আমার নিজের সব ধারণাই আমার নিজের, আমার মতামত অন্য নির্ভর নয়। তারপরে বলল, যাক, তুমি ভেতর গিয়ে বসো, ওই তো দাদা বসে আছেন। বলে দরজার কাছে গিয়ে ডাকল, দাদা, এই দাদা, শোনো, এই দেখো রাজাদা এসেছে। অভিজিৎ হাত নেড়ে ডাকল আমাকে। দেখলাম আমাদের অনেক বন্ধুরা ওখানে বসে আছে। আমি ভেতরে ঢোকার আগেই রুমা বলল, গান শুনে চলে যেও কিন্তু রাজাদা, তোমার সঙ্গে অনেক গল্প আছে। আচ্ছা, দাদা কি তোমাকে বলেছে যে দাদাকে আমি গত রবিবার স্ট্রেট সেটে হারিয়েছি? তুমি তো আজকাল আসোই না একদম টেনিস খেলতে। কেন আসো না? ভয়ে? আমার কাছে হেরে যাবার ভয়ে? আমার খুব বলতে ইচ্ছে করল, হেরে তো আছি, হেরেই তো থাকি সব বিষয়েই। কিন্তু মুখে কিছু বললাম না, হাসলাম শুধু। ও আবার বলল, চলে যেও না কিন্তু। আমি বললাম, আচ্ছা।
অনেকক্ষণ কেটে গেল, খাঁ সাহেবের পাত্তা নেই। তাকে আনতে গাড়ি গেছে অনেকক্ষণ। আরও প্রায় আধ ঘন্টা পরে খাঁ সাহেব এলেন। দেখে মনে হলো শরীর খুব অসুস্থ। দুজনে দুপাশে ধরে তাকে এনে ডিভানে বসালেন। খাঁ সাহেব মুখ নিচু করে বসে রইলেন। গোঁফ দুটো ঝুলে রইল। মনে হলো খাঁ সাহেবের মাথাটা এক্ষুনি বুঝি কোলে ঢলে পড়ে যাবে। কানের পাশে জোড়া তানপুরা বাজছিল, অনেকক্ষণ থেকে বেজেই যাচ্ছিল। ঘরের মধ্যে যে গুঞ্জরণ উঠেছিল খাঁ সাহেবের অসুস্থতা দেখে তা প্রায় থেমে এসেছিল। ওস্তাদ শান্তাপ্রসাদ দু বগলের নিচে দুহাত দিয়ে বসে এক দৃষ্টিতে খাঁ সাহেবের মুখের দিকে চেয়েছিলেন। এমন সময় সেই মুখ নিচু করা অবস্থাতেই খাঁ সাহেব যেন অন্য কোনো মুগ্ধ বিমূর্ত জগৎ থেকে বললেন, সা। কি বলবো, স্বর সপ্তকের সেই প্রথম সুরের ছোঁয়ায় আমার এবং উপস্থিত সকলের বুকের মধ্যে কোথায় যেন কোন তারের সঙ্গে কোন তারের যোগাযোগ ঘটে গেল। ভালো লাগায় সেই মুহূর্তে আমরা সকলেই মরে যেতে বসলাম। বুকের মধ্যে আনন্দের আলোর ফুলছড়ি ছড়তে লাগল। তারপর আলাপ শুরু করলেন খাঁ সাহেব। মিয়া কি টোরি গাইবেন উনি। গান্ধারটা এমনভাবে লাগালেন যে আমার সমস্ত মন একটা গন্ধরাজ ফুল হয়ে গেল। অনেকক্ষণ ধরে আলাপ চলল। ওখানে বসে বসে মনে হচ্ছিল আলাপি শাস্ত্রীয় সঙ্গীতের মৃগনাভি। আলাপের মতো এমন মন্থর, এমন গায়কের হৃদয় নিংড়ানো ও শ্রোতার হৃদয় মথিত করা অনুভূতি আর কিছুই নেই। একসময় খাঁ সাহেব আলাপ শেষ করে তানে এলেন। তারপর তান বিস্তার করতে লাগলেন। কিছুক্ষণ পর আমার মনে হলো সুরের অনেকগুলো হলুদ হরিণ যুথবদ্ধ হয়ে এই ঘরের মধ্যেই ঘুমিয়েছিল, অথচ আমরা কেউই তা জানিনি। হঠাৎ তারা ঘুম ভেঙে উঠে আমাদের মনের আমলকি বনে দারুণ এক ক্ষণিক খেলায় মেতে উঠল। কখনো বা মনে হতে লাগলো একরাশ দুধলি রাজহাঁস বালিয়াড়ি ছেড়ে একসঙ্গে চিল্কার জলে ঝাঁপিয়ে পড়ল। কখনো বা এত কষ্ট হতে লাগলো, মনে হতে লাগলো আমার বুকের মধ্যে কখন অনবধানে বুঝি বুলবুলি মরে গেছে। ঝোলানো গোফের পাহাড়া ঘেরা মুখ থেকে আর বিশাল ওই পেটের মধ্যবর্তী নাভিমূল থেকে যে অমন পাগল করা নিখাদ নাদ বেরোতে পারে তা এমন সামনে বসে না শুনলে কখনো জানতে পেতাম না। অনেকক্ষণ, কতক্ষণ যে অন্য এক জগতে বাস করছিলাম জানি না। স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে এরকম কোনো গায়কের সুরের সিঁড়ি বাওয়া এই পবিত্র পরজ অনুভূতিতেই আছে। দুঃখ এইটুকুই যে এ জগৎ থেকে বড় তাড়াতাড়ি নির্বাসিত হতে হয়। গান শেষ হলে গুচ্ছ গুচ্ছ মেয়ে পুরুষ ঘর থেকে বেরোতে লাগলেন। বেরিয়ে লনে এলেন। খাঁ সাহেবও লনে এসে একটা বড় ইজি চেয়ারে বসলেন। রুমা বেয়ারাদের সঙ্গে করে মিষ্টির থালা, পানের থালা নিয়ে অতিথি অভ্যাগতদের আপ্যায়ন করতে লাগল। সবুজ লনের মধ্যে সাদা শাড়ি পরা সুন্দরী ব্যক্তিত্ব সম্পন্ন রুমাকে দারুণ দেখাচ্ছিল। মিয়াকে টোরির রেশ, রুমার নৈকট্য সব মিলিয়ে আমার কেমন নেশা ধরে গেছিল। রুমা আমার কাছে এসে দাঁড়ালো। হোলের ক্লাসিক্যাল ছবিতে শ্রী রাধিকার সখীরা যেভাবে ফাগের থালা হাতে করে দাঁড়িয়ে থাকতেন, রুমা তেমনি ভঙ্গিমায় আমার সামনে এসে দাঁড়ালো, মিষ্টির থালা হাতে করে। কথা বলল না কোনো, শুধু চোখ মেলে দাঁড়িয়ে রইল। আমি মাথা নাড়লাম। রুমা আদেশ করল, বলল, একটা নাও। একটা মিষ্টি তুলে নিলাম। রুমা বলল, তুমি যেও না কিন্তু, তুমি আমাদের সঙ্গে খেয়ে তারপর যাবে। যারা শুধু গান শুনতে এসেছিলেন তারা মিষ্টি ও পান খেয়ে এক এক করে চলে গেলেন। বাকি থাকলেন ওদের বাড়ির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন। রুমা আমার কাছে এসে একটু পরে বলল, বাবা, কর্তব্য শেষ হলো, চলো এবার তোমার সঙ্গে গল্প করা যাক। রুমা আমাকে নিয়ে একেবারে ওর ঘরে এসে হাজির হলো। বলল, 1 মিনিট বসো, হাতটা ধুয়ে আসি। রুমার পড়ার টেবিলে একটা বোদলেয়ারের কবিতার বই খোলা ছিল। পাশে একটা খোলা খাতায় ইংরেজিতে কী সব লিখেছে দেখলাম। খুব অবাক লাগলো যে সেই ইংরেজি লেখার মধ্যে এক জায়গায় বাংলায় লিখেছে, তুমি যে তুমিই ওগো সেই তব ঋণ, আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন।
রুমা বাথরুম থেকে বেরোলো। শুধলাম, কি লিখেছ খাতায়? রুমা প্রথমে অবাক হলো, তারপরই ওর সমস্ত মুখ আরক্ত হয়ে গেল লজ্জায়। বলল, তুমি ভীষণ অসভ্য। আমার খাতা দেখলে কেন? আমি বললাম, আমি কি আর ইচ্ছে করে দেখেছি? খোলা ছিল, চোখে পড়ল। তারপরে বললাম, কিন্তু সে কে? কে সে? রুমা জানালা থেকে মুখ ফিরিয়ে বলল, বলবো না। সে কি নিজে জানে? রুমা আমার দিকে মুখ ফেরালো। এক আশ্চর্য অভিমানে ওর চোখ দুটি ছেয়ে গেল। বলল, সে জানলে আর দুঃখ কি ছিল? একটু চুপ করে থেকে বলল, তোমাকে একটা রেকর্ড শোনাবো, আমার এক প্রিয় সখীর। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। তারপর আমি গেলাম লোরেটয়, আর ও গেল স্ত্রী শিক্ষায়তনে। কিন্তু আমরা এখনও বন্ধু আছি। ওর নতুন রেকর্ড বেরিয়েছে। আমি ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে বললাম, নাম কি? রুমা কেটে কেটে নাম বলল, বুলবুলি। তারপর আমার মুখের দিকে না চেয়ে বলল, এলো না যে কেন জানি না। ওকেও আজ গান শুনতে আসতে বলেছিলাম। তুমি যে আসবে তাও বলেছিলাম। আমি অবাক হয়ে বললাম, আমার কথা ওর সঙ্গে কি হলো? রুমা বলল, দেশে তোমার একটা কবিতা বেরিয়েছিল গত সপ্তাহে, তাই নিয়ে আলোচনা হচ্ছিল। আমি বুলবুলিকে বলেছিলাম যে তোমাকে আমি বিশেষভাবে চিনি। তোমার যে আরও কত গুণ সব ফলাও করে ওকে বলছিলাম। তোমার হাতে যে কি দারুণ দারুণ ব্যাকহ্যান্ড স্ট্রোকস আছে তাও। আমি বললাম, তুমি কি এ পর্যন্ত আমার টেনিসের ব্যাকহ্যান্ড স্ট্রোকসগুলোকে একমাত্র গুণ বলে জেনেছ? আমার যে সব ফোরহ্যান্ড গুণ আছে সেগুলো বুঝি কখনো চোখ চেয়ে দেখোনি? রুমা বলল, তুমি বড় ইন্টারাপ্ট করো, শোনো যা বলছি। ওকে আমি বলেছিলাম যে তোমার প্রীতিধন্য আমি। বলো, ভুল করেছি? অন্যায় করেছি কোনো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, চুপ করেছিলাম। রুমা আবার বলল, বুঝলে রাজাদা, ও কিন্তু একেবারে হেড ওভার হিলস। তুমি নাকি ওদের স্কুলে কি থিয়েটার করেছিলে, তার গল্পে একেবারে পাগল। তুমি তো বেশ, আমাকে কি একটা কার্ড দিতে পারতে না? আমি বললাম, তোমার মতো মেম সাহেব যে বাংলা থিয়েটার দেখতে যাবে তা আমি ভাবতেই পারিনি। ও বলল, ঠিক আছে, তবে তোমার জানা উচিত যে আমি যাই হই, আমার একটা মন বলে জিনিস আছে। সেটা অন্য যে কোনো মেয়েরই মতো, বুলবুলিরই মতো। বাইরেটা হয়তো আলাদা আলাদা, কিন্তু ভেতরে ভেতরে সব মেয়েরাই একরকম। আমি বললাম, জানি না। তা তুমি কি বুলবুলির কথা বলবে বলে আমাকে ডেকেছিলে? রুমা যেন হঠাৎ ধাক্কা খেল, একটা বড় নিঃশ্বাস ফেলল। বলল, না, শুধু সেজন্যই নয়। তারপর বলল, বুলবুলির গান শোনো, বলেই রেকর্ড প্লেয়ারে রেকর্ডটা চাপালো। গান শেষ হলে বলল, ভালো লাগলো? আমি মুখ নিচু করে বললাম, আমি ওর গান খালি গলাতেও শুনেছি, ও সত্যিই ভালো গায়। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বুদ্ধদেব গুহের লেখা একটি উপন্যাস, খেলা যখন এর তৃতীয় পর্ব।